শীতকাল এলেই মনটা বলে চলো বেরিয়ে পড়া যাক। এরকমই একটা শীতের সকালে কতকটা কাজ নিয়ে বেরিয়ে পড়লাম, আর সাথে থাকবে একটু ঘুরে দেখা, তাই ক্যামেরাটাও সঙ্গে নিয়েছিলাম। আজকে যাচ্ছি মিদনাপুর। আরণ্যক এক্সপ্রেসে ছাড়বে 7:45, আমরা পৌঁছাবো 10টা নাগাদ। ঠিক 7:45 ট্রেন ছেড়ে দিল। এই আরণ্যক এক্সপ্রেসে শালিমার থেকে মেদিনীপুর যেতে সময় লাগে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট, আর মাঝে মাত্র 3টে স্টেশন। শালিমারের পর সাঁতরাগাছি, তারপরে পাঁশকুড়া, তারপর খড়গপুর, আর তারপরেই মেদিনীপুর। 3টে স্টেশনের মতো 3টে নদ আর নদীও পড়ে মেদিনীপুর পৌঁছাতে। দামোদর নদ আর 2টো নদী, একটা রূপনারায়ণ আর একটা কাঁসাই। হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার জন্য কিন্তু অনেকগুলি লোকাল আছে। সকালবেলায় 8:45, 9:45, 10:30, কিন্তু সেগুলোতে একটু বেশি টাইম লাগে। আর এছাড়াও কিছু এক্সপ্রেস ট্রেনও আছে, যেমন রূপসী বাংলা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু আমাদের যে সময় পৌঁছাতে হতো তাতে এই ট্রেনটাই আমাদের কাছে বেস্ট অপশন ছিল। ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, স্বাধীনতা সংগ্রাম সব ক্ষেত্রেই কিন্তু এই মেদিনীপুর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এই মেদিনীপুরের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, রাসবিহারী পাল, শিশির কুমার ভাদুড়ী, রাজনারায়ণ বোস, সত্যেন বোস, বিনয়, দীনেশ, এছাড়া বহু বিখ্যাত আর কৃতি মানুষরা। শহরের বাইরে বেরোলেই প্রাকৃতিক চিত্রটাই পুরো পাল্টে যায়। চারদিকে নানা রকমের গাছপালা, নানা রকমের পাখি, দিগন্ত বিস্তৃত মাঠ, ধান ক্ষেত, নদী নালা, কোথাও কোথাও কাশফুল। মেদিনী মাতা থেকে এই মেদিনীপুর নাম। আর 2002 সালে গোটা মেদিনীপুর পশ্চিম আর পূর্ব মেদিনীপুরে ভাগ হয়ে যায়। সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম, বহু যুদ্ধের সাক্ষী এই মেদিনীপুরের মাটি। প্রাচীন ভারতে 3টি রাজ্য ছিল, অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ। আর এই 3 রাজ্যই ধর্ম, শিক্ষা, সংস্কৃতি আর বাণিজ্যে বহুদিন শীর্ষস্থান অধিকার করেছিল। আর এখনকার এই মেদিনীপুর ছিল তখন কলিঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত। ইতিহাস বলে একসময় মেদিনীপুর অঞ্চল উড়িষ্যার গজপতি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল,
পরে আফগানরা বাংলা আক্রমণ করলে সেটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। গোটা পশ্চিম মেদিনীপুরে বহু জায়গা দেখার মতো আছে, কিন্তু মেদিনীপুর টাউনেও বেশ কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো। আছে কর্ণগড়ের ভীষণ জাগ্রত মায়ের মন্দির, নর্মদেশ্বর শিব মন্দির, জগন্নাথ মন্দির, ক্ষুদিরাম বোস পার্ক, পাথরা, আর আছে জোড়া মসজিদ। যে কাজের জন্য মিদনাপুরে আসা তার জন্য হাতে সময় থাকায় প্রথমে চলে এলাম নর্মদেশ্বর শিব মন্দির, যেটা স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, হাঁটা পথ। খুবই সুন্দর আর সাজানো এই নর্মদেশ্বর শিব মন্দির। বিশ্বাস করা হয় যেখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ থাকে সেখানে স্বয়ং ভগবান শিব বাস করেন। এটা বিশ্বাস করা হয় যে নর্মদেশ্বর শিবলিঙ্গ তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। নর্মদা নদীর ঢেউ পাথরে লেগে প্রাকৃতিকভাবে এই শিবলিঙ্গের আকার ধারণ করে, সেই জন্য এই লিঙ্গ এত শুভ। আর এই লিঙ্গ ঝাঁকালে ভিতরে জলের শব্দ শোনা যায়। তেত্রিশ বছরের পুরনো এই নর্মদেশ্বর শিব মন্দিরে শিবলিঙ্গ ছাড়াও সারা মন্দিরের গা জুড়ে রয়েছে হিন্দু দেবদেবীদের মূর্তি। এই মন্দিরে গর্ভগৃহের সামনে আছে সুন্দর একটা মণ্ডপ, আর এই মন্দির তৈরি হয়েছে দক্ষিণ ভারতের গোপুরাম মন্দিরের আদলে। অবশ্য এই গোপুরাম মন্দির কিন্তু মন্দির না, মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরের পিরামিডের মতো আর্কিটেকচারকে দ্রাবিড়া স্টাইল আর্কিটেকচার বলে। ওই যে কষ্টি পাথর, যে কালো যে কষ্টি পাথর, কিন্তু ওটা তো লাল রঙের দেখলাম একটুখানি। ও কি লালটা ওটা তো ইয়ে করা আছে, মানে চন্দন মাখিয়েছেন বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দরী মন্দির দর্শন করে এবার যাব কাজে। কাজ শেষ করে ওখান থেকে যাব পাথরা, তারপর কর্ণগড়। সঙ্গে থাকুন। পাথরা নামটা বলবে আমি নিয়ে গেছিলাম আমার গাড়িতে গেছে। আমরা 600 টাকা দিয়ে একটা টোটো বুক করি, যেটা আমাদের পাথরা কর্ণগড় দেখিয়ে ছাড়বে স্টেশন। আর আমাদের টোটো ড্রাইভার কাম গাইড আমাদের ভোলা। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পরবর্তী পর্বে আমরা দেখাবো পাথরা আর কর্ণগড়। কেমন লাগলো আপনাদের এই পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।